নমস্কার। আজকে আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। বিশেষ গুরুত্বপূর্ণ কেন বললাম শুনলেই বুঝবেন। লকডাউনের শুরুতেই যে পর্যবেক্ষণগুলো রেখেছিলাম সেগুলো একে একে কার্যকর হচ্ছে, মিলে যাচ্ছে। সেই সময় অভাবনীয় ছিল। মানুষ যারা আমার প্রোফাইলে ছিলেন, ইউটিউবে ছিলেন, তারা আমাকে উন্মাদ বা বিভিন্ন রকম উপাধিতে ভূষিত করে চলেছিলেন। যাই হোক, আজকের ভিডিওর বিষয় ইন সার্ভিস শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক এই রাজ্যে। না না না, এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি। তবে একটা সূত্রপাত তো বটেই। মহারাষ্ট্রের ঘটনা হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সুতরাং সুপ্রিম কোর্টটা শুধু মহারাষ্ট্রের জন্য নয়, সমগ্র দেশের জন্য। আর তাই এই ভিডিওটি অত্যন্ত জরুরি। শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং মানসিক প্রস্তুতি রেখে জীবন যাপনকে সেইভাবে, চিন্তা ভাবনাকে সেইভাবে পরিচালিত করবেন। আসছি এই ভিডিওতে। তার আগে জরুরি ঘোষণা হিসেবে আমার পাঠক সহযোদ্ধাদের জানাই, আগামী 6ই ডিসেম্বর শনিবার মহাবোধি সোসাইটি হলে আমরা আবার মিলিত হতে চলেছে। এই মিলন মেলার নাম, আমি অফিসিয়াল নাম এখনো আমি দেইনি, সেটা ব্যানারে থাকবে। সংক্ষেপে বলি গেট টুগেদার। কার্যক্রম সংক্ষেপে আগের ভিডিওতে জানিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকবেই, কালচারাল ইন্টারাকশন তো হবেই, পাশাপাশি কিছু সহযোদ্ধাকে সম্মান জানানোর একটি উদ্যোগ আমি নিয়েছি। আমি বলবো না আমরা নিয়েছি, কারণ আমার সহযোদ্ধা পাঠকেরা তাতে সম্মতি জানিয়েছেন। তো কেউ কেউ বলছেন যে এই সম্মানের কি দরকার ছিল। একদম, আমরা কেউ সম্মানের প্রত্যাশা করি না। তথাকথিত যেটাকে বলা হয় আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন, এ প্রত্যাশা নিয়ে আমরা কেউই মাঠে নামিনি, কেউ লড়াইয়ে সামিল হইনি। আমরা তো মূল স্রোতের বিরুদ্ধে আমাদের উপলব্ধি এবং সত্য উচ্চারণ করে চলেছে, যা ক্রমে ক্রমে সমগ্র বিশ্ব জুড়েই গৃহীত হচ্ছে। তো আমরা কেন পুরস্কারের প্রত্যাশা করব? কারণ রাষ্ট্র, মূল স্রোত যে কার্যকলাপকে পুরস্কৃত করে, তাদের তাবেদারকে পুরস্কৃত করে, যে ন্যারেটিভকে পুরস্কৃত করে, আমরা তো তার বিরুদ্ধে। তবে কেন আমি এই উদ্যোগ নিলাম? ভাবনাটা আমারই। জেদ, চ্যালেঞ্জ দেখিয়ে দেওয়া, প্রতিষ্ঠানকে দেখিয়ে দেওয়া এবং এই প্রতিষ্ঠানের তাবেদার মানুষকে দেখিয়ে দেওয়া যে মূল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়েও আমরা এইরকম একটা কার্যক্রম নিতে পারি এবং যারা এই লড়াই করছেন তাদের সবাই আমার সম্মান, আমি তাদেরকে অভিবাদন জানাই। কিন্তু একটি অনুষ্ঠানে তো সবাইকেই আলাদা আলাদা করে মঞ্চে ডেকে এটা করা যায় না। এই কারণেই আমি প্রতি বছর এই অনুষ্ঠান উদযাপনের কথা বলেছি। কেন? ওই যে আমার জেদ, চ্যালেঞ্জ, যে এই মূল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা বুক চিতিয়ে লড়াই করছেন এবং তারা সামনে আসছেন, মঞ্চে আসছেন। কোন মঞ্চ? যেটা এই মূল স্রোতের অংশ, একটি হল যেখানে অন্যান্য অনেক অনুষ্ঠান, বইয়ের মোড়ক উন্মোচন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। একটি ব্যস্ত হল, এরকম বহু হল কলেজ স্ট্রিট এলাকায় আছে। সেরকম একটা হলে দাঁড়িয়ে এই কার্যক্রম পরিচালনা করা মানে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া।
আমি এই চ্যালেঞ্জটাকেই ছুঁড়ে দিতে চাইছি, যেটা আমার মনে হয় সহযোদ্ধারা তারা উপলব্ধি করেছেন। কেউ কেউ ফোন করেছিলেন, তাদেরকে বলেছি, তারা বললেন হ্যাঁ একদম ঠিক। এটাই হলো মূল কারণ। যাই হোক, 6ই ডিসেম্বর 3টে থেকে 6টা, মহাবোধি সোসাইটি হল, কলেজ স্কোয়ারের উল্টো দিকে। গত বছর প্রায় এরকম সময়েই আমরা একটি অনুষ্ঠান করেছিলাম, গ্রিগরি রাসপুটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সেখানে এই হলেই হয়েছিল। অনেকেই চেনেন যারা এসেছিলেন, যারা আসেননি তাদেরকে চিনিয়ে বিস্তারিত ভিডিও আরো করব, আমাকে মেসেজ করবেন, এখনো দেরি আছে। কিন্তু আমি আগে থেকেই হলটি বুক করলাম এই কারণে, যাতে করে যারা দূরে থাকেন, অনেকে রাজ্যের বাইরে থেকেও আসবেন, তারা যেন সেই অনুযায়ী ছুটির ব্যবস্থা করতে পারেন। আমি আগেই জানিয়েছি যে দূরবর্তী পাঠক সহযোদ্ধাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করছি আমি, সে কথাও হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। আর বাকি বিস্তারিত আলোচনা আগের ভিডিওতে করেছি, পরে আবার করব। কেউ কেউ বলছেন যে আমার এই অনুষ্ঠানে কোনো বই উন্মোচিত হবে কিনা। হ্যাঁ, একটি বই উন্মোচিত হওয়ার কথা রয়েছে, আমার সহযোদ্ধারাই করবেন মোড়ক উন্মোচন, গতবারে যেমন করা হয়েছিল। তথাকথিত কোনো বিশিষ্ট সেলিব্রিটি বা কেউ না, আমার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আমার সহযোদ্ধারা পাঠকরাই করে থাকেন, সেটাই চলে আসছে। তো হতে পারে, সেটা আমি এখন জানাচ্ছি না। বইটির নাম বা অন্যান্য কিছু কেউ কেউ জানেন, আমি একবার পোস্টও দিয়েছিলাম। কিন্তু যেহেতু এখনো কাজ চলছে, আমি সেটা যথাসময়ে জানাবো, এই মুহূর্তে জানাচ্ছি না। তবে হ্যাঁ, একটি বই সেই অনুষ্ঠানে সহযোদ্ধাদের দ্বারাই উন্মোচিত হবে, এমন একটা প্রত্যাশা আমি রাখছি। এটা ঘোষণা চলে গেল, এ বিষয়ে আমি পরে আরো ভিডিও করব। এবং এই অনুষ্ঠানে বলাই বাহুল্য আমার পূর্ব প্রকাশিত বইগুলিও থাকবে, যারা মনে করবেন সংগ্রহ করবেন। এবং পাশাপাশি এটাও বলেছি, যাদের অক্ষমতা আছে আমাকে অকপটে জানাবেন, বইয়ের ব্যবস্থা হবে। আর যাদের সাধ্য আছে তারা তো অবশ্যই সংগ্রহ করুন, কলেজ স্ট্রিট থেকে এখনো সংগ্রহ করুন। আমার এই অনুষ্ঠানে আপনাদের এই অবদান, বই সংগ্রহের যে অর্থ আমার কাজে লাগবে, আমি বহুবার জানিয়েছি, কেউ কেউ করছেনও। একটা বড় অনুষ্ঠান আমি করতে চলেছি, তো সেখানেও থাকবে। এবং যারা নিজেরা সংগ্রহ করেছেন তারা উপহারের জন্য বই সংগ্রহ করুন, একে অপরকে উপহার দিন। আমার অনেক সহযোদ্ধা এগিয়ে এসেছেন সেই কার্যক্রমে। আর যাদের অক্ষমতা আছে অকপটে জানান। আমি আমার সহযোদ্ধাদের উদ্যোগে বেশ কিছু যুবক যুবতীকে আমি আমার লেখা বই হাতে তুলে দিয়েছি উপহার হিসেবে। সেই ট্র্যাডিশন অব্যাহত থাকবে। এবারে আসছি আরেকটি বিষয়। এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন। মনে আছে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে, আমি এখনো বলছি ওটা বাহ্যিক ডিগ্রি নয়, প্রায় 26,000 শিক্ষক 2016 প্যানেল বাতিল হয়ে গেল, তখন আমি একটি ভিডিও করেছিলাম, বলেছিলাম চাকরি যাবে না, কারো চাকরি যাবে না। তো এখন অনেকে বলছেন স্যার আপনি তো বলেছিলেন কারো চাকরি যাবে না, তো ব্যাপারটা তো মিলল না, আপনার তো সবকিছু মিলে যায়, এটা তো মিলল না। এটা একটা প্রেক্ষিত আছে, আমি আগেও ইঙ্গিত দিয়েছি, এখনো দিচ্ছি। প্রথমত বলছে, এখনো বলছে অফিসিয়ালি কারো চাকরি যায়নি, কারো কেউ টার্মিনেশন লেটার পাননি, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়নি, কোনো অপরাধ প্রমাণিত হয়নি, কিচ্ছু প্রমাণিত হয়নি। এমনকি অযোগ্যের তালিকাটিও কম্প্রিহেন্সিভ নয়, সেটা আপনারা জানেন। এই নিয়ে বহু জলঘোলা হচ্ছে, জলঘোলা করার উদ্দেশ্যে এসব করা হয়েছে। এবং সংবিধান থাকা সত্ত্বেও তাকে জাম্প করে, ভায়োলেট করে, রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুডকে পদাঘাত করে, সরিয়ে দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। যেমন ভ্যাকসিনকেও একই রকম ভাবে বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও ডামাডোল তৈরি করে রাজনৈতিক দলগুলোকে কাজে লাগিয়ে একই রকম ভাবে
বাসে উঠতে দেবে না, ট্রেনে উঠতে দেবে না, এরকম প্যানিক বিস্তার করে তখনও কোনো উকিলকে আমরা পাইনি। এখনো আপনারা কোনো উকিলকে পাবেন না যারা এই পয়েন্টগুলো নিয়ে ফাইট করতে পারে। তখনও আমরা পাইনি, এখনো আপনারা কি করে পাবেন? খেলাটা তো একই। তো সেটাই ঘটছে। তাই অফিসিয়ালি কিন্তু কারো চাকরি যায়নি, যা হচ্ছে সব আনঅফিসিয়ালি। ঠিক যেমন করে ভ্যাকসিন গুঁজে দেওয়া হয়েছিল আনঅফিসিয়ালি, বাধ্যতামূলক বলে। তো এটা একটা, এই জায়গাটাতে আমি এখনো স্ট্যান্ড করে আছি। কিন্তু আরো একটা কারণ ছিল, আমি তখন বাস্তবতাটাকে বলিনি, আমি থিওরিটিকেই বলেছি, অর্থাৎ থিওরিটিক্যালি যাবে না, কিন্তু প্র্যাকটিক্যালি কি যাবে না? গেছে তো, সেটা আমি কিন্তু বলিনি। অথচ আমিই তো সবার আগে, যখন এই লকডাউন শুরু হলো, আমি বলেছিলাম নিয়োগ নয়, এখন বিয়োগের সময়। এখন জব কার্ড দেখবেন, বব কার্ড অনেক দেখেছেন, এবার জব কার্ড দেখবেন। আমি তো বলেছিলাম, অর্থাৎ চাকরি যে চলে যাবে এবং শিক্ষকরা যে টার্গেট, এবং এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে রিসেটে যে শিক্ষকদের নিয়ে টানাটানি সবার আগে হবে, কারণ এক্ষেত্রে সরকারের ব্যাপক ব্যয় হয়। প্রাইভেটাইজেশন করতে গেলে এই ব্যয়, এই মাইনের বোঝাটাকে, ওরা ওটাকে বোঝাই বলছে আর কি, ওটাকে ছাঁটতে হবে। কারণ প্রাইভেট তো এত মাইনে দেবে না এবং এত শিক্ষক ওদের ভাষায় ওরা পুষবে না। তাই শিক্ষকদেরকে এডুকেশন সিস্টেমে যে রিসেট, সেটা তো লকডাউনের সময় শুরু হয়ে গিয়েছিল, কারণ 2 বছরের জন্য বন্ধ রাখা হয়েছিল স্কুল কলেজ। তখনই বলেছিলাম এটাই ওদের উদ্দেশ্য। তো তো সেটা আমিই বলেছিলাম। তাহলে আমি আবার যখন বলেছি যে শিক্ষকদের চাকরি চলে যাবে এবং শিক্ষক ছাঁটাই শুরু হবে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায়, আদালতকে ব্যবহার করে, এ বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেলেও বেশ কিছু পুরনো ভিডিও আমি আবার দিয়েছি। সেই সময়ের ভিডিও দেখে নেবেন, আদালত বনাম শিক্ষক। আমি বলেছিলাম যে হ্যাঁ, এটা করা হবে, চাকরি চলে যাবে অনেকে, ছাঁটাই করা হবে আদালতকে ব্যবহার করে। তাহলে আমি কেন বললাম, থিওরিটিক্যালি বললাম, প্র্যাকটিক্যালি বললাম না যাবে না? এটা একটা মনস্তাত্ত্বিক কারণ। সুগার কোটেড পিল জানেন তো? সেই সময় যে আবহাওয়া ছিল, চারদিকে হাহাকার, 1-2 জনের আত্মহত্যার খবরও আমি পেয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়, এবং আত্মহত্যার চেষ্টার খবরও পেয়েছিলাম। চারদিকে অন্ধকার, সুপ্রিম কোর্টের রায়, এত এত শিক্ষকের চাকরি বাতিল, চরম হতাশা, এই আত্মহত্যার প্রবণতা বাড়ছিল, ডিপ্রেশনে মানুষ চলে যাচ্ছিল। তাদেরকে তো একটা অবলম্বন দিতে হবে। আগে তারা সেই ধাক্কাটা তো সামলাবেন, তারপরে প্র্যাকটিক্যালি কি হবে সেটা তারা ফেস করবেন। তাই আমি থিওরিটিক্যাল অ্যাসপেক্টটাকেই হাইলাইট করেছিলাম। মানুষের প্রাণ বাঁচানোর জন্য, ওই যে যুধিষ্ঠির যেমন ইতি গজ শব্দটি আস্তে করে বলেছিলেন, কেন? উদ্দেশ্য সাধনের জন্যই তো। অশ্বত্থামা হত ইতি গজ। অশ্বত্থামা একটা হাতির নাম ছিল। তো সেই অশ্বত্থামা, আসলে মহাবীর অশ্বত্থামা কে বোঝানোর জন্য তিনি ইতি গজ শব্দটাকে আসতে বলেছিলেন। বাকিটা ইতিহাস। আমিও প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে এড়িয়ে গিয়েছিলাম। আমি থিওরিটিক্যালি ডিগ্রি এবং ভার্ডিক্টকে সামনে এনে মনোবল জুগিয়েছিলাম, যাতে করে ঐক্যবদ্ধ লড়াই করা যায়। আমি এখনো বলছি, ঐক্যবদ্ধ লড়াই, অ্যাগ্রেসিভ লড়াই যদি করা যায়, তাহলে বাপ বাপ করে ওরা আবার সবকিছু আগের মতোই করে দিতে বাধ্য হবে। নজির এরকম বিষয় আছে আছে কিন্তু আমরা রাজনৈতিক দলে এতটাই বিভক্ত, তখন কি আমি জানতাম না? হ্যাঁ, তাই হবে, আমি জানতাম যে বিভক্ত করা হবে, ডিভাইড অ্যান্ড রুল করা হবে, শিক্ষকদের জন্য মধ্যে ভাগ করা হবে। সবই তো উপলব্ধি কি আমি করিনি? কিন্তু আমি তা সত্ত্বেও বলেছিলাম যে মানুষ যদি এরকম অবস্থাতে, চারদিকে হতাশা, যদি একটা, এই সময়টাকে তো ওভারকাম করতে হবে পরবর্তী লড়াইয়ের জন্য। তো এই হিট অফ দ্য মোমেন্টে অনেকেই ডেসপারেট মেজার্স বেছে নেন, আত্মহত্যার পথ বেছে নেন, অ্যাটেম্প করেন। সেগুলোকে কাটিয়ে ওভারকাম করার জন্য আমি এই কথাগুলো বলেছিলাম, তাত্ত্বিক বিশ্লেষণটা রেখেছিলাম, প্র্যাকটিক্যাল আসপেক্টটাকে উড়িয়ে
ইগনোর করে, মানে ইতি গজ করে দিয়েছিলাম। বোঝাতে পেরেছে? ওটা প্ল্যানফুলি করা করেছিলাম। তার জন্য আমি অনুতপ্ত নই, কারণ আমার সেই সময় মনে হয়েছিল যে এই চাকুরিহারা পরিবারগুলো এবং তাদের কেউ তো পিতা, কেউ তো মাতা, তাদের মনোবলটা এই সময় ঠিকঠাক রাখাটা জরুরি। এই 7টা দিন 10টা দিন তারা যদি কাটিয়ে উঠতে পারেন, তাহলে তারা পরের লড়াইগুলো লড়তে পারবেন বা বিকল্প জীবিকার কথা ভাবতে পারবেন, পথে নামার কথা ভাবতে পারবেন। কারণ দেখবেন, ইতিহাস তাই বলে, তথ্য তাই বলে, যখনই মারাত্মক বিপর্যয়ের ঘটনা নেমে আসে মানুষের জীবনে, সেই সময়ে কয়েকটা ঘন্টা অত্যন্ত জরুরি। কারণ ওই সময় দেখবেন, সবসময় বলা হয় একা থাকবেন না, কারোর সঙ্গে থাকুন, মনোবল বাড়ান বলা হয়। কারণ ওই সময়টাতেই একটা বিপদ থাকে, প্রথম 2-3 ঘন্টা। ওই সময়টাকে যদি আপনি ওভারকাম করতে পারেন, অতিক্রম করতে পারেন, কারো সান্নিধ্যে বা কোনো বক্তব্যে মনোবল যা বাড়ায়, তবে কিন্তু আপনি পরবর্তীতেও টিকে থাকতে পারবেন। কারণ রিয়ালিটিটা আপনি নিতে পারবেন এবং সেইভাবে আপনি আচরণ করতে পারবেন। তো আমি কি অন্যায় করেছিলাম? করিনি। আর এই উদ্দেশ্যেই আমি ভিডিওটাতে তাত্ত্বিক ব্যাপারটাকে হাইলাইট করে প্র্যাকটিক্যালি কি হবে, যেটা এখন হচ্ছে, সেটা রেখেছিলাম। ক্লিয়ার হয়ে গেল? এতে করে যদি আপনারা আমাকে মিথ্যেবাদী বলেন, আমার কিছু যায় আসে না। তবে হ্যাঁ, কথা দিচ্ছি, এই ব্যাপারটা কি বিটে গেছে, এরপরে মানুষ রিয়ালিটিটা বুঝে গেছেন অনেকেই, তাই এখন আর ওই সব তাত্ত্বিক বিষয় দিয়ে বাস্তবকে আমি এড়াবো না। আর এই ভিডিওতে সেই বাস্তবতাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। চরম বাস্তব, স্টার্ক রিয়ালিটি। এখানে কোনো স্তোক বাক্য আপনারা পাবেন না। তাই, কারণ সেটা মিটে গেছে। মানুষ এখন অনেকটাই বাস্তবকে, শিক্ষক সমাজ এখন বাস্তবকে উপলব্ধি করতে পারছেন, আশা করি। তাই এখন আর দরকার পড়বে না। এবারে আসছি আরেকটি প্রশ্নে, এই রিলেটেড। একজন প্রশ্ন করেছেন যে স্যার, স্কুলের শিক্ষকদের যেভাবে, স্কুলগুলোকে যেভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, পড়ুয়াদের ডিসকারেজ করা হচ্ছে, শিক্ষকদের প্যানেল ধরে ছাঁটাই হচ্ছে, প্রাইমারি শিক্ষকের প্যানেল, সেটা নিয়েও ওই যে 32,000 শিক্ষক, আসলে ওটাতে এমন এমন ট্যাগিং আছে যাতে করে প্রায় 60,000 শিক্ষকের চাকরি সেখানে বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। তো সেগুলো হচ্ছে, কিন্তু কলেজ শিক্ষকদের নিয়ে তো কোনো কিছু ঘটছে না। আপনি তো বলেছিলেন শিক্ষায় সেট আপ হচ্ছে, রিসেট হচ্ছে, তো কলেজ কি তার বাইরে? উত্তরে আমি বলি সংক্ষেপে এখানে, কারণ এখানে কলেজ শিক্ষকদের নিয়ে ভিডিওটি নয়, তবুও আপনারা উত্তরটা পেয়ে যাবেন। কি, আপনি একটা গাছ লাগালেন, গাছটা বড় হলো, মানে গাছটা কেন লাগিয়েছিলেন? ফল, ফল আপনি ভোগ করবেন বলে, কারণ সেই ফল আপনার কাছে অত্যন্ত সুস্বাদু ছিল। সেই গাছটাকে জল দিয়ে, সার দিয়ে বছর বছর ধরে আপনি বড় করলেন, সেটা আকাশ ছুঁয়ে ফেললো, সেটা মহিরুহ হয়ে গেল। এবার সেই গাছটার আপনার প্রয়োজন ফুরিয়ে গেল, গাছটাকে আপনি ছেটে ফেলতে চাইলেন, কিন্তু গাছটা এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, এত বিশাল হয়ে গেছে যে তাকে আপনি করাত দিয়ে ছেঁটে ফেলতে পারছেন না। তাহলে কি করবেন? বিষ প্রয়োগ করবেন। কোথায়? গোড়ায়, শেকড়ে। এই গাছটি কি? এই গাছটি হলো শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, যেটা ওরাই প্রতিষ্ঠা করেছিল। গাছের শেকড় কি? স্কুল শিক্ষা, বেসিক, প্রাইমারি, সেকেন্ডারি, স্কুল। আর ডালপালা, কাণ্ড, কলেজ, বিশ্ববিদ্যালয়। কাণ্ডটা কলেজ ধরুন, তার উপরে বিশ্ববিদ্যালয়। এইভাবেই তো ব্যাপারটা ভাবুন। এবার এই গাছটাকে ওরা মেরে ফেলতে চাইছে।
তার বদলে অন্য গাছ পুঁততে চাইছে। তো এবার গাছটাকে ওরা কি করে মারবে? করাত দিয়ে তো সম্ভব নয়, বিশাল বড় গাছ। তখন লোকে ধরেও ফেলবে, রে করে ছুটে যাবে, এই যে গাছ কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে। তো এই গাছের উপর নির্ভর করে বেঁচে থাকা পশু পক্ষী, এটা এখানে আমি মানুষ বোঝাচ্ছি, তারা তেড়ে যাবে রে করে। এটা তো আমার আশ্রয়, আমাদের বাড়িঘর, এই গাছ কেন কাটছেন? তাহলে কি করতে হবে? কৌশলে গোপনে ছক কষে গাছের গোড়াতে বীজ ঢালতে হবে। এই গাছটাই তো শিক্ষা ব্যবস্থা। তো গোড়াতে বিষ, শেকড়ে বিষ মানে কি? প্রাইমারি এডুকেশন এবং স্কুল শিক্ষা, যেটা গোড়া। এবার গোড়াতে শেকড় যখন বিষাক্ত, মানে শেকড়ে যখন বিষ ঢুকবে, তখন তো গাছটা এমনিতেই পড়ে যাবে, টিকে থাকবে? মানে উপরের কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো টিকে থাকবে? থাকবে না। তাই আলাদা করে কলেজ শিক্ষকের প্যানেলকে এখন এই মুহূর্তে ছাঁটাই করার দরকার পড়বে না। আলাদা করে কলেজ বন্ধ করার ঘোষণার দরকার পড়বে না, যেমন করে স্কুল বন্ধ করার ঘোষণা হয়ে গেছে, বহু স্কুল বন্ধ হয়ে গেছে। কেন? ওই যে স্কুল ব্যবস্থা ভেঙে পড়লেই কলেজ ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় সব ভেঙে পড়বে। গোড়া, শেকড়, সেই প্রক্রিয়াটাই চলছে। তারপরে যখন গাছটাই হেলে পড়ে যাবে, তখন যে ডালপালাগুলো কাঠফাটের জন্য ওদের মনে হবে যে দরকার, এই কাঠটা রেখে দিই, এই ডালটা থেকে ভালো ফার্নিচার হবে, বা এখান থেকে কিছু একটা আমরা করতে পারবো, তো সেগুলো ওরা রেখে দেবে। বুঝাতে পেরেছি? তো এই যে স্কুল শিক্ষাকে নিয়ে ওরা যেটা করছে, শেকড়, যার উপরে ভিত্তি করে কলেজ এবং বিশ্ববিদ্যালয় টিকে আছে, তো সেখান থেকেই বার্তাটা পেয়ে যাচ্ছে কি এবারে কলেজে কত ভর্তি হয়েছে? কত সিট? প্রায় 8 লক্ষ সিট, তার মধ্যে 5 লক্ষ ফাঁকা যাবে, 5-এরও বেশি। পরিসংখ্যান অনুযায়ী কতজন ভর্তি হয়েছে এবং কতজন অ্যাপ্লাই করেছে সেটা আপনারা জানেন, এবং কতজন আর পড়বে না সেটাও আপনারা জানেন। মেরে কেটে হয়তো 2.5 লক্ষ, 2,60,000 ছেলে মেয়ে কলেজে পড়াশোনা করবে। পরে তো আবার ড্রপ আউট আছে। তাহলে কত সিট ফাঁকা থাকবে খোঁজ নিয়ে দেখুন। লেডি ব্রেবনের মতো কলেজগুলোতে, সরকারি কলেজগুলোতে কি অবস্থা। তাহলে তো বুঝি কি করে এটা হলো? ওই গোড়া থেকেই তো ওরা করলো, সেখান থেকেই তো এটা করলো ওরা, তাই না? বন্ধ রেখে দিল এইচএস এর রেজাল্ট, মুলতুবি করে রাখলো ওবিসি তালিকাকে সামনে রেখে, এইভাবে ডিসকারেজ করা হলো, চারদিকে হতাশা। তো অতএব স্কুলকে ওরা ভাঙছে, তো কলেজ তো ভাঙবেই। তাহলে এই যে এত এত সিট ফাঁকা পড়ে থাকবে, 5-6 লক্ষ সিট বা আরো বেশি, কলেজে আর কি নিয়োগ হবে স্থায়ী পদে আগের মতো করে? কিচ্ছু হবে না। তার মানে এবার কলেজও বন্ধ হয়ে যাবে। বহু কলেজ মিলিয়ে নেবেন, তালিকা ওরা করে ফেলেছে। এই তো সবে ভর্তি হলো, ক্লাস ক্লাস তো হবে কবে থেকে জানেন? সবই তো দেরি হয়ে গেছে, ওরা ইচ্ছে করে করেছে এটা। তারপরে ওরা বুঝতে পারবে যে কতগুলো কলেজ ওরা বন্ধ করতে পারবে। ব্যাস, খেলাটা বোঝা গেছে তো। তাই আলাদা করে এখন দরকার পড়বে না। সেখানে নিয়োগ বন্ধ করে হয়ে যাবে এমনিতেই, এবং কলেজ শুকিয়ে যাবে। শেকড় শুকিয়ে গেলে কাণ্ড ডালপালা সবকিছুই শুকিয়ে যায়। সংক্ষেপে বললাম। এবারে আসছি আজকে ভিডিওর মূল বিষয়ে, যে বিষয়টি আপনারা জানেন ইতিমধ্যেই, কি মহারাষ্ট্র সরকারের বনাম আঞ্জুমান ইশাত এ তালিম ট্রাস্ট, এর মধ্যে যে মামলা, তার পর্যবেক্ষণ, যে রায় সামনে এসেছে, সেটা আপনারা ইতিমধ্যেই জানেন। কেস নাম্বারও জানেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে, আমি আর বলছি না, দরকার নেই কেস নাম্বার দিয়ে। তো এটা যেটা এসেছে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে, সেটা আপাতত ভাবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে, তবে সেটাও বিবেচনা, লার্জার বেঞ্চের বিবেচনাধীন আছে, সংখ্যালঘু যে শিক্ষা প্রতিষ্ঠান এটাও ইনক্লুড হয়ে যাবে বলে আমার বিশ্বাস। সংক্ষেপে জেনে নিই সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ রেখেছে এই ক্ষেত্রে। যে ইন সার্ভিস শিক্ষকদেরও
এটা মহারাষ্ট্রে আপাতত, কিন্তু সুপ্রিম কোর্টও যে কারণেই সবাই প্রমাদ গুনেছেন, এবং সেটা স্বাভাবিক। এই ভয়টা, আশঙ্কাটা একদমই স্বাভাবিক। তো বলা হচ্ছে যেসব শিক্ষক 2009 রাইট টু এডুকেশন অ্যাক্টের আগে চাকরি পেয়েছেন, তাদেরকে চাকরি বজায় রাখতে গেলে আবার টেট পরীক্ষায় বসতে হবে। মহারাষ্ট্রে টেট পরীক্ষায় বসতে হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট বসতে হবে। বেশ, সবাইকে না, যাদের চাকরি 5 বছর বা তার কম সময় অবশিষ্ট আছে তাদের জন্য এটা বাধ্যতামূলক নয়। আবার শুনুন, যেসব শিক্ষক মহাশয়দের চাকরি 5 বছর বা তার কম সময়ে বাকি আছে অবসর গ্রহণের, তাদের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু বাকিদের বসতেই হবে, টেট পাশ করতেই হবে। এই রায় থেকে 2 বছর সময়ের মধ্যে তাদেরকে টেট পাশ করতে হবে, নইলে তাদের চাকরি থাকবে না, বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হবে। কিছু টার্মিনাল বেনিফিটস তাদেরকে দেওয়া হতে পারে, সেটা বিবেচনাধীন। তাদেরকে অবসর গ্রহণ করতে হবে, বাধ্যতামূলক। মনে আছে আমি প্রথম ফেসবুকে এবং ইউটিউবে একটি শব্দ উচ্চারণ করেছিলাম, অবসর শ্রী। যেমন করে চারদিকে শ্রী হচ্ছে না, যুবশ্রী, কন্যাশ্রী, সাম্প্রতিককালে শ্রমশ্রী, ঠিক তেমন করে অবসর শ্রী শব্দটি ব্যবহার করেছিলাম বহু আগে, লকডাউনের শুরুতেই। তখন তো কেউ বিশ্বাসই করেননি, দূর এরকম হতে পারে নাকি, সরকারি চাকরি এরকম হয়, অবসর নিতে বাধ্য করা যায়? স্কুলে তো এরকম গোল্ডেন হ্যান্ডশেক বা এরকম অবসরের কোনো সিস্টেম স্কুলে নেই। কর্পোরেট চাকরি হলে হতে পারে, এছাড়া ব্যাংক ট্যাঙ্ক অন্যান্য প্রতিষ্ঠানে এরকম ভাবে স্বেচ্ছাবসরের ব্যাপার ট্যাপার আছে, সেটা ভলান্টারি রিটায়ারমেন্টের ব্যাপার ট্যাপার আছে। তো স্কুলে তো সেরকম কিছু নেই। আপনি কি পাগল হয়ে গেলেন? আমি বলেছিলাম না না, এটা ভলান্টারি নয়, এটা একেবারে বাধ্যতামূলক অবসর, তাই তার নাম অবসরশ্রী। এখনো এই রাজ্যে চালু হয়নি, কিন্তু সূত্রপ্রাপ্ত হয়েই গেল। বেশ, এটা তাৎপর্যটা কি, এটা কেন করা হলো? প্রথমে আমরা দেখে নেই যে যাদের চাকরি 5 বছর বা তার কম অবশিষ্ট আছে, মানে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে টেট বাধ্যতামূলক নয়, তাদের দিতে হবে না। বেশ, কিন্তু প্রমোশনের সুযোগ সুবিধে পেতে গেলে তাদেরকে টেট ক্লিয়ার করতে হবে। এটা অনেকের কাছে পরিষ্কার নয়। শিক্ষকদের আবার কি প্রমোশন, পরিষ্কার করিয়ে দিই, ওটা হলো আসলে আর্থিক ব্যাপার, ইনক্রিমেন্ট। আগে হ্যাঁ, ইনক্রিমেন্ট, ওটাই প্রমোশন, পদের ব্যাপারে প্রমোশন নয়, অর্থনৈতিক প্রমোশন। আমার যেটা বিশ্বাস এই অর্থেই ব্যাপারটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ইনক্রিমেন্ট আটকে যাবে, স্টপ হয়ে যাবে, কারণ যা ঘটছে পুরোটাই অর্থনীতিকে সামনে রেখে হচ্ছে। অর্থনৈতিক, এটা ইকোনমিক রিসেট হচ্ছে। প্রাইভেটাইজেশনকে, অর্থাৎ সরকারের শিক্ষাক্ষেত্রে বা সমস্ত ক্ষেত্রে সরকার হাত গুটিয়ে নেবে, এবং জনগণের জন্য যে ব্যয়, সরকারি ব্যয়, সেটাকে হ্রাস করে দিয়ে প্রাইভেটের হাতে সব তুলে দেবে, ফেলো করি মাখো তেল ব্যবস্থা চালু হবে। তো সেই ক্ষেত্রে শিক্ষকদের মাইনে একটা বড় অংশ, যেমন ডিএ নিয়ে টালবাহানা আমাদের রাজ্যে সর্বত্র হবে, আমি বহু আগেই বলেছি। তো এই কারণে ইনক্রিমেন্ট একটা টার্গেট, বুঝাতে পেরেছি। আর অবসর, বাধ্যতামূলক অবসরও একটা টার্গেট, কারণ আগে থেকে বসিয়ে দেওয়া গেলে টেট কতজন পাশ করতে পারবেন এই বয়সে এসে, আসছি আমি সে প্রসঙ্গে, সম্ভাবনা কতটা সহজ হবে, ওরা কি কেন এটা করছে, অনেকেই বুঝতে পেরে গেছেন, তবুও একটু আমি ক্ল্যারিফাই করে দেব এখানে। তো আমি তো আরো একটা কথা বলেছিলাম, তখন অনেকেই বুঝতে পারেন কি এটা সব রাজ্যেই হবে, সারা দেশ জুড়ে। তখন বললো না না না, অন্য কোথাও তো হচ্ছে না, এটা তো এই রাজ্যেই হচ্ছে, এটা তৃণমূল করছে। ওই যে রাজনৈতিক দলের দলাদলি, এ দল ও দল,
কোঁদল কোঁদল, কোঁদল মানে কোন দল, এই নিয়েই আমরা ব্যস্ত। তার ফলে আমরা হোঁদল হয়ে যাচ্ছি। এদল ওদল করলে আপনি অবধারিত হোঁদল হবেন এবং কোন দল করবেন, তাই তো আমরা করছি। তখন বলা হচ্ছিল যে না, এই রাজ্য সরকার মানে এই রাজনৈতিক দলটি এটা করছে, তারাই হলো সব দুর্নীতির মূলে, তাদেরকে বিদায় জানাতে পারলেই হব আগের মতো হয়ে যাবে, অতএব এই দলকে ভোট দিন, ওই দলকে দেবেন না, ইত্যাদি ইত্যাদি। আমি বলেছিলাম না, এটা ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স। আসলে এটা নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম হচ্ছে, তাই ডিভাইড অ্যান্ড রুল করে এজেন্ডাকে এক্সিকিউট করা হচ্ছে মাত্র। সব দলই একই কাজ করছে এবং একে অপরের সঙ্গে মিলেমিশে, যেটা টপ লেভেল, গ্রাউন্ড লেভেলের কথা তো বুঝতেই পারছেন, তারা তো পরিচালিত হন, টপ লেভেলেও পরিচালিত হন, কিন্তু তারা সবটা জানেন, তারা তাদের অ্যাকাউন্টে টাকা পয়সা ঢোকে, তারা ফান্ডিং পান, হুম, এবং তারা ভ্যাকসিনও নেন না। যাই হোক, তাহলে এটা সব রাজ্যেই হবে, দল নির্বিশেষে, এবং সমস্ত দল এটার মধ্যে আছে। এটা প্রক্রিয়া, কিছু করার নেই ওদের, ইটস এ প্রসেস। তখন অনেকে না না ওই রাজ্যে হচ্ছে না, ওই রাজ্যে হচ্ছে না, সেই রাজ্যে হচ্ছে না, ওই রাজ্যে ঠিকঠাক দিয়ে দিচ্ছে, ওই এটা পশ্চিমবঙ্গেই হচ্ছে। এবার মিলে গেল তো মহারাষ্ট্রে, তাহলে এটা কেন হলো? শুধু তাই নয়, উত্তরপ্রদেশে 2024 সালে ওবিসি তালিকা মানা হয়নি বলে 69,000 শিক্ষকের প্যানেল বাতিল করা হয়েছে নিয়োগ হওয়ার আগেই, যদ্দূর জানি। তাহলে মহারাষ্ট্র কি করলো? একই খেলা তো একই হচ্ছে। এবার উত্তরটা পেয়ে যাচ্ছেন তো, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের দিক থেকে সমস্ত রাজ্যেই এই কার্যক্রম চালু হচ্ছে। কোথাও প্যানেল ক্যান্সেল করছে সরাসরি, কোথাও এই যে ইন সার্ভিস শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করা হচ্ছে। উদ্দেশ্য কোনটা? শিক্ষকের সংখ্যা কমানো, টু ডিক্রিজ দ্য নাম্বার অফ টিচার্স। দিস ইজ দ্য গোল। হোয়াই? টু কাট দ্য এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, so that the private can run the system safely without bleeding their pockets. This is the reality. এটা বহু আগেই আমি বলেছি। তাতে করে প্রাইভেট লাভজনক ব্যবসাটা করতে পারে, কিন্তু শিক্ষকের মাইনে দিতে গেলে তাদের তো লাভ হবে, প্রফিট হবে। হুম, স্টুডেন্টদের কাছ থেকে যতই তারা পয়সা করি নিক, তাই সরকারি ব্যবস্থাকে তুলে দিতে হবে, লাটে তুলতে হবে। যে কটা বেঁচে পড়তে থাকবে, ভালো এলাকা, ভালো বিল্ডিং টিল্ডিং, সেখানে যদি এরকম পয়সাদার গার্জিয়ান সেই এলাকায় থাকেন, মানে মাল করি আছেন, তাদেরকে পিপিপি মডেলে ঢুকিয়ে দিয়ে, ইংলিশ মিডিয়াম করে দিয়ে, বাংলা মিডিয়ামের ভবিষ্যৎ কি সেটা বুঝতেই পারছেন। এখন শিক্ষকেরা তো বহু আগে থেকেই সেটা কার্যকর করেছেন, তাদের সন্তানরা, 90% শিক্ষক শিক্ষিকার সন্তানেরা বহু আগেই প্রাইভেট স্কুলে পড়াশোনা করেন, বেসরকারি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন। এই ক্ষেত্রে কাণ্ডারি তাঁরাই বলা যেতে পারে, মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে তাঁরাই পথ দেখিয়েছেন। তো তাঁরা ধরেই নিয়েছিলেন, ব্যতিক্রম মার্জনীয়, ধরেই নিয়েছিলেন যে চাকরিটা করতে হবে সরকারি স্কুলে, মাইনে করি ভালো, সিসিএল দেয়, সব ভালো, দুর্দান্ত সিস্টেম, ছুটি ছাটা পাওয়া যায়, চাপ কম। এখন অবশ্য ব্যাপক চাপ, আমি আগেকার কথা বলছি। আর পড়াতে হবে কোথায়? বেসরকারি ইংলিশ মিডিয়ামে। বেসরকারি হলে পরিষেবা ভালো হয়। হুম, তো এটাই পলিসি ছিল, তো সেই দিকেই তো ট্রেন্ড, এবং তাই করা হচ্ছে, তাই তো করা হচ্ছে। আপনারাই তো পথ দেখিয়েছে। ভুল কিছু বললাম, মার্জনা করবেন যদি ভুল বলে থাকি। তাহলে এই যে একটা পর্যবেক্ষণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চালু হবে কি হবে না, আমি পরে আসছি। এটার উদ্দেশ্য কি? ওরা বলবে শিক্ষার মান উন্নয়ন, ওই যে স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য ওরা ভ্যাকসিন বুঝে দেয় তো, তাই তো সবকিছু ওরা ভালো যা করে, ওরা ভালো করার জন্য করে, কারণ ওদের যে সিস্টেম, সেই সিস্টেমে আপনাকে স্যুট করতে হবে, তার জন্য ওরা সবকিছু ভালো ভালো কথা বলে আমাদের মগজ ধোলাই করে। তাতে কাদের ভালো হয়? ওদের ভালো হয়। এই টেকনোলজি, এই যে নতুন বিশ্ব ব্যবস্থা, যেটা ওদের হাতিয়ার, এআই বলুন, রোবোটিক্স বলুন, মেশিন লার্নিং বলুন,
যা দিয়ে ওরা লোক ছাঁটবে এবং ভাতা নির্ভর জনগোষ্ঠী বানাচ্ছে। তারা জানেন চারদিকে শ্রী, এবং এই ভাতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটা বড় পথ দেখিয়েছে। আপনারা জানেন যে আমাদের মাননীয়া ইউএনও থেকে বিশেষ পুরস্কার নিয়ে এসছেন কন্যাশ্রীর জন্য 2017 সালে সম্ভবত, নেদারল্যান্ডস থেকে, তাই তো? তাহলে বুঝতে পারছেন তো জার্নালিস্টদের কতটা সুনজরে আছেন মাননীয়া। আমি বহু আগেই বলেছিলাম যে কেন্দ্রে দাদা থাকবেন এবং রাজ্যে দিদি, বহু আগেই কিন্তু আমি পোস্টে বলেছিলাম এই রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন হবে না দলের অন্তত। আমি এ নিয়ে পরে একটি ভিডিও করব, যারা আশায় আশায় আছেন হবে না। এটা তো আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এখন কোনো প্রশ্নই আসে না। দারুণ কাজ করছেন দিদি, প্রভুদের ইশারায় দারুণ কাজ করে চলেছেন। এই যে আবার গ্রিন কার্বন কার্ড নিয়ে আসছেন, ফ্লিপকার্ট থেকে শুরু করে আমাজনের সঙ্গে টাই আপ করে গ্রিন কার্বন কার্ড, এই নিয়ে আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছি, অনেকেই দেখেছেন। তো উনি তো প্রিয় পাত্র, জায়নিস্ট আন্তর্জাতিক শক্তির প্রিয় পাত্র। উনি তো কার্যকর করছেন এই গ্লোবাল ওয়ার্মিং এর গল্পটাকে। গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, ওই যে কার্বন কার্ড, এগুলো কিন্তু উনি কেন যাবেন? উনি তো থাকবেন। সেটা প্রভুরা চান। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে এই যে এই টেট বাধ্যতামূলক করা হচ্ছে 5 বছরের বেশি যাদের চাকরি আছে, কেন? 5 বছর যাদের বাকি আছে বা তার কম, তাদের বেলায় মাইনেটা কম দিতে হবে, মানে মাইনে বেশি বেশি চাপ পড়ছে না। তাই ইমিডিয়েট তাদেরকে ছাঁটাই না করলেও চলবে, শুধু ইনক্রিমেন্ট বন্ধ করলেই চলবে। ওরা বলবে শিক্ষার প্রগতির জন্য দারুণ হবে, আমরা দারুণ একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করছি, হ্যাঁ, এভাবে বলবে দারুণ দুর্দান্ত আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করছি, শিক্ষকদের যোগ্যতা আমরা যাচাই করে নিচ্ছি। হুম, দারুণ, অভিভাবকরা খুশি হবে, এই তো শিক্ষকেরা আর কুঁড়ে নেই, শিক্ষকেরা এবার দারুণভাবে নিজেদেরকে যোগ্যতা প্রমাণ করছেন, আবার টেট দিতে হবে, টেট দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। তো এটা করে অভিভাবকরাও খুশি হবেন। আপনারা তো জানেন 2 বছর লকডাউন করে দিয়ে স্কুল সবচেয়ে বেশি দিন বন্ধ ছিল। অভিভাবক শিক্ষকের মধ্যে আগে থেকেই একটা দূরত্ব তৈরি হয়েছিল। শুধু তাই নয়, পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়েছিল, কারণ শিক্ষকদের জীবনযাপন ব্যতিক্রম মার্জনা করবেন, শিক্ষকদের জীবনযাপন জীবন দর্শনটাই কেমন যেন ভোগবাদী হয়ে গিয়েছিল। ভোগবাদ, ভুল বললাম, মিলিয়ে নেবেন, ব্যতিক্রম অবশ্যই কিছু আছেন, তারা আমার সত্য। তো সেটা ঘটেছিল। তো এবার যখন এই শিক্ষকদেরকে উপর বিভিন্ন রকম জুলুমবাজি হচ্ছে তো, জুলুম তো বটে, এই বারবার করে বলি, বেআইনি জুলুম হচ্ছে, আইন মানে আদালতকে কাজে লাগিয়ে করা হচ্ছে। কোনো অভিভাবকদের তর্জন গর্জন দেখেছেন পড়ুয়াদের, শিক্ষকদের জন্য পড়ুয়ারা পথে নেমেছে? না, কারণ ওই যে বিচ্ছিন্নতা ওরা আগেই তৈরি করেছিল। স্টে হোম স্টে সেফ, এবার সত্যি সত্যি হোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে বাড়ির ভেতর পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমি তখন বলেছিলাম। তো যাই হোক, সেই প্রক্রিয়া চলছে। তখনই আমি সাবধান করে বলেছিলাম, সাবধান, ঘরে থাকবেন না, এটা কিন্তু একটা ফাঁদ। এখন চাঁদ মনে হচ্ছে, ঘরে বসে মাইনে পাচ্ছেন, চাঁদ মনে হচ্ছে, আসলে ওটা ফাঁদ। তো এই মানোন্নয়নের নাম করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে এক্সিকিউট করার নাম করে এবার ওরা সিস্টেমটাকে ভাঙছে। দরকার নেই। ওরা এই গাছটা লাগিয়েছিল এই কারণে, ফল ভোগের জন্য। কি ফল? ভাবুন, এসএসসি বা গোটা দেশেই একটা ব্যাপক রকম শিক্ষক নিয়োগ করা হয়েছিল এই সময়টাতে। আমাদের শুধু রাজ্য নয়, সমস্ত খোঁজ নিয়ে দেখুন কেন করা হয়েছিল, যাতে করে মগজ ধোলাই করা যায় গ্রামে গঞ্জেও। গ্রামে গঞ্জে বহু স্কুল করা হয়েছিল, বহু শিক্ষক নিয়োগ হয়েছিল, এবং করা হয়েছিল বলেই তো করোনাটা সফল হলো। যত বেশি তথাকথিত এই শিক্ষা ব্যবস্থার সংস্পর্শে আসবেন, তত বেশি ভীতু হবেন, তত বেশি ভাইরাস বাজিকে ভয় পাবেন, তত বেশি ভ্যাকসিনের প্রতি আপনার আনুগত্য বাড়বে। সেটা ওরা করতে পারে, এই উদ্দেশ্যে ওরা গাছটা বপন করেছিল। এখন আর দরকার নেই, কারণ এখন সবার ডেটা নিয়ে নিয়েছে, ওরা আধার কার্ড নিয়ে নিয়েছে। এখন ওরা অন্য পলিসিতে, মগজ ধোলাইয়ের জন্য মিডিয়া আছে, স্মার্টফোন আছে,
পাশাপাশি বল প্রয়োগ আছে, সার্ভেলেন্স আছে, শিক্ষা আশাকর্মী আছে, স্বাস্থ্যকর্মী আছে। তারাই এখন এই কাজটা করবেন, আর শিক্ষক লাগবে না এত ওদের। আর লাগলেও চুক্তিভিত্তিক শিক্ষক, যেটা 5,000 টাকায় হয়ে যায় যে কাজটা, সেটাতে কেন ওরা 50,000 টাকা দেবে বলুন দেখি? এত বেকারত্ব চারদিকে, অনেকেই বসে আছে, 5,000 টাকার চাকরি পেলেও তারা লাফিয়ে লাফিয়ে যাবে, উপায় কি? তো সেটা ওদের আর দরকার নেই। ওরা ডিজিটাইজেশন দিয়ে এই ঘাটতি এখন মেকআপ করে ফেলেছে, তাই এখন আর ওই গাছটার দরকার নেই। কিন্তু গাছের ফলটা ওরা কিন্তু ভালো ভোগ করে নিয়েছে করোনা কালে, যেটা ওরা আপনারা দেখেছেন শিক্ষার কি মাহাত্ম্য। তাই ব্যক্তিগতভাবে এই শিক্ষা ব্যবস্থাকে আমি কিন্তু পছন্দ করি না, কিন্তু যায় আসে না শিক্ষা ব্যবস্থা ভাঙলে, এটা আমি বারবার বলেছি। এবং আগামীতে যে শিক্ষা ব্যবস্থা আনতে চলেছে ওরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইভেটাইজেশন, সেটাও এটা এখানে যতটুকু ভালো ছিল সেটাতে আরো থাকবে না, এটাও আদর্শ কিছু ছিল না। তবু এই শিক্ষা ব্যবস্থা থেকেও আমাদের মতো যারা আমরা ভাবতে পারছি, অন্তত সহযোদ্ধা পাঠক, তারা তো উঠে এসেছিলাম। অন্তত সেই স্কোপটা তো ছিল, সেখানে হিউম্যানিটিস পড়ানো হতো, ইতিহাস, অন্তত এই সাবজেক্টগুলো তো ছিল সেখানে। সেখান থেকেও কেউ কেউ আমরা ভাবতে পেরেছিলাম, বা অন্তত ভাবনার জানলাটা খোলা রাখার সুযোগ ছিল। কিন্তু এই যে সিস্টেম আসছে এখন, সেখানে কোডিং, ডিকোডিং, মেশিন লার্নিং, এআই এবং ওটিপির জগতে এসব হিউম্যানিটিসের কোনো পার্টই থাকবে না, অর্থাৎ মানুষকে ভাবনার জায়গাটাই পুরো ধ্বংস করে দেবে। তাই এই শিক্ষা ব্যবস্থা মন্দের ভালো হলেও সেখান থেকে, মানে মন্দের ভালো, কারণ সেখান থেকেই কিছু মানুষ বেরিয়ে আসতে পারতেন, ভাবতে পারতেন, ভাবাতে পারতেন। আমরা তো এই শিক্ষা ব্যবস্থারই ফসল। কিন্তু কিন্তু যেটা কায়েম হচ্ছে সেটা আরো বিপজ্জনক, সেখানে পুরো জম্বি তৈরি করা হবে, দেখতে শুনতে মানুষের মতো, কিন্তু তারা থিঙ্কিং এ পাবেন না। আপনারা জানেন তো যেভাবে অ্যাডিকশন বাড়ছে, মোবাইল অ্যাডিকশন, ইন্টারনেট অ্যাডিকশন, রিল অ্যাডিকশন, মানুষ আর ভাবতেই পারবে না। এবং কার্যক্রমে যা ঢোকানো হবে সিলেবাসে, সেখানে কিন্তু ভাবনার কোনো জায়গাই থাকবে না। কারণ ইতিহাস থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান বা যেগুলো মানুষকে সমৃদ্ধ করে, ভাবনার জগৎকে সমৃদ্ধ করে, বা ফিলসফি, সেগুলো পড়ানোই হবে না, কারণ ওগুলো তো পড়ে, ওগুলো শিখে কাজ পাওয়া যাবে না। কেন পড়াবে? আর লোকে পড়বেই বা কেন? বোঝাতে পেরেছে? তাই যেটা আসছে সেটা আরো খারাপ। মানে ওদের পক্ষে ভালো, এই যে খারাপ ভালো ব্যাপারটা তো আপেক্ষিক, রিলেটিভ। আমাদের পক্ষে, জনতার পক্ষে খারাপ, ওদের পক্ষে ভালো, শাসকদের পক্ষে ভালো। শাসকদের পক্ষে যেটা ভালো, শাসকরা তো সেটাই করবেন, কিন্তু ভালো ভালো কথা বলে করবেন, দারুণ আমরা করছি বলে করবেন, ভালো কাজ করছি বলে করবেন, এটাই স্বাভাবিক। তাহলে এই যে একদিকে ইনক্রিমেন্ট বন্ধ করার একটা পরিস্থিতি তৈরি করা, আর পাশাপাশি যাদের 5 বছরের বেশি চাকরি আছে, ধরো 10 বছর আছে, 8 বছর আছে, 15 বছর আছে, আর ধরো ওই সময়টাকে 2009-কে, কিন্তু ওখানে শান্তি পাওয়ার কিছু নেই। আমি আসছি, আরো গল্প আছে এখানে, আমি বলে রাখবো, তৈরি থাকবে। তো 2009 আরটি, রাইট টু এডুকেশন। তো তো এবার যাদের 5 বছরের বেশি চাকরি বাকি আছে, তাদেরকে টেট পরীক্ষায় বসতে বলা হবে, এটা সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটা মহারাষ্ট্রে আপাতত। তার মধ্যে আপনাদের কি ধারণা? ধরুন কারো 8 বছর চাকরি বাকি আছে, অর্থাৎ ধরুন তার বয়স এখন অবসরের থেকে মাত্র 8 বছর বাকি, বয়স হয়েছে বেশ ভালোই। তো উনি কি আবার পড়াশোনা করে চাকরি বাকরি সামলে, পরিবার সামলে টেট পাশ করতে পারবেন? বর্তমান ফরম্যাটে পারবেন না। এবং বলাই বাহুল্য, ওদের জন্য যে টেট, মানে যে আগামীতে যে টেট পরীক্ষাগুলো হবে, যেভাবে কোশ্চেন প্যাটার্ন হবে, কোশ্চেনের যে কমপ্লেক্সিটি গুলো তৈরি করা হবে, সেটা কিন্তু ছাঁটাই করার জন্যই হবে, রাখার জন্য হবে না, বাদ দেওয়ার জন্যই হবে। মিলিয়ে নেবেন আমার কথা। অর্থাৎ এই বয়সে দাঁড়িয়ে টেটের প্রিপারেশন নেওয়া যেমন সময়, মানসিকতা, ধৈর্য কিছুই থাকে না, পাশাপাশি সেই লেভেলের কোশ্চেন যদি ওরা করে যার উদ্দেশ্যই হচ্ছে বাদ দেওয়া, ছাঁটাই করা, তাহলে ব্যাপারটা আরো বেশি কঠিন হয়ে যায়, তাই না? তাহলে কতজন পাশ করবেন এই টেট? আপনাদের কি মত, মন্তব্য করে জানাবেন। আমার মতে 90%ই ফেল করবেন, পারবেন না।
তাহলে তাদের বাধ্যতামূলক অবসর। কেন? ওই যে মাইনেটা বেঁচে যাবে। ভাবুন দেখি, 10 বছর যাদের চাকরি বাকি আছে, 10 বছরে কত মাইনে দিতে হতো সরকারকে। এবং প্রাইভেট প্রাইভেটও তো চলে আসবে। পুষবে প্রাইভেট ওদেরকে? পুষবে না। চুক্তিভিত্তিক 5,000 লোক চাকরি করার জন্য লাইন দিয়ে আছে যুবক যুবতী। এতটাই বেকারত্বের হাহাকার চারদিকে। তাহলে 10 বছরের মাইনে পুরোটাই মুখ চলে বেঁচে গেল সরকারের। তার বিনিময়ে সামান্য কিছু ধরিয়ে দেওয়া হলো, 2-1 লাখ টাকা হয়তো বড় জোর। ওই যে আপনি তো ফেল করেছেন, আপনাদের যোগ্যতাই নেই শিক্ষক হওয়ার, আপনি আবার কি চাইছেন? সব পুরো গ্র্যাচুইটি চাইছেন, সমস্ত কিছু চাইছেন, পিএফ চাইছেন, দেখছি আমরা কি করতে পারি। অর্থাৎ ক্ষমা ঘেন্না করে আমরা যা দেব আপনাদের মেনে নিতে হবে, কারণ আপনি টেট ফেল করলেন, আপনি তো শিক্ষক হওয়ার যোগ্যই নন। অভিভাবকরাও সমর্থন করবে। শুধু তাই নয়, বাড়ির লোকজনও জানবে, রাম আমার বাবা ফেল করলো টেটে। কি অসম্মান বলুন দেখি। এত বছর শিক্ষকতা করার পরেই টেট পরীক্ষায় আপনি ফেল করলেন, অথচ আপনি শিক্ষক হিসেবে সফল। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, এই আমি বারবার বলছি, কিন্তু এটার সঙ্গে আগেকার বহু শিক্ষক আছেন আমাদের সময়, তারা বিয়েরও ছিল না, কিন্তু তাদের মধ্যে সবাই না হলেও অনেকেই উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন, তাদের আমি শ্রদ্ধা করি। তাহলে এগুলো উপরে কিন্তু শিক্ষকতা মানে ভালো শিক্ষক হওয়া নির্ভর করে না, এই টেটের ওপরেও নির্ভর করে না, বিএডের ওপরও নির্ভর করে না। শিক্ষক আমার মনে হয়, আমি যেটা আমার রিয়ালাইজেশন, যে এর গাধা পিটিয়ে ঘোড়া করার মতো যেটা ওরা করেছে আর কি, বিভিন্ন রকমের ডিগ্রি ফিগ্রি দিয়ে, তা হয় না। এটা ইনবর্ন। একজন মানুষের মধ্যে শিক্ষক হওয়ার মতো যোগ্যতা, তার কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে তার ব্যক্তিত্ব, সেটা অনেকটা জন্ম থেকেই ঠিক হয়ে যায়। বর্ন টিচার, আমি তাদেরই শিক্ষক মনে করি, ওসব দিয়ে হয় না। সেটা একটা ওরা করেছে, প্ল্যানফুলি করেছিল, এসএসসি থেকে শুরু করে, যাতে করে এগুলো করা যায়, বেনো জল ঢুকিয়ে দেওয়া যায় লোভনীয় চাকরি করে। এগুলো আগে আমি ভিডিও, সে চাকরিটাকে লোভনীয় বানিয়ে মাইনে বাড়িয়ে ওরা এটা ইচ্ছে করেই করেছে। তাহলে আপনি দেখা গেল শিক্ষক হিসেবে জনপ্রিয়, ক্লাসে আপনাকে ভালোবাসেন, যে আপনি ভালো পড়ান, কিন্তু তার মানে এই নয় যে আপনি টেট পরীক্ষাতেই আপনাকে পাশ করতে হবে। ওটা তো ডিফারেন্ট বল গেম। টাইম ম্যানেজমেন্ট, মাল্টিপল এমসিকিউ থেকে শুরু করে বিভিন্ন বিষয় থাকে সেখানে। হ্যাঁ, তো কিন্তু ওরা সেটা তো লোকে বুঝবে না, ডিফারেন্সটা লোকে বুঝবে না, অভিভাবকরাও বুঝবে না, ছাত্ররাও তো বুঝবে না। তারা বলবে আমার মাস্টারমশাই টেটে ফেল করেছে, তাই তার চাকরি চলে গেল। পাড়া প্রতিবেশী জানবে, ফ্যামিলি মেম্বার্স জানবে, ব্যাপারটা কি ভালো হলো? অর্থাৎ শিক্ষককে এত বছর চাকরি করার পরেও তাদেরকে কলঙ্কিত করার একটা সুযোগ তৈরি করলো ওরা। ডাবল এজেড ওয়েপন। পাশাপাশি অর্থনৈতিক লাভ, মাইনে বেঁচে গেল, বোঝা বেঁচে গেল, বোঝা নেমে গেল মাথার উপর থেকে, সরকারি ব্যয় নেমে গেল। দিস ইজ কল্ড নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেটা অনেক আগে থেকেই ওরা, আমি অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কবে থেকে ওদের প্ল্যান, কোন সময় থেকে, সেটা আমি উল্লেখ করেছি তথ্য সহকারে। তাহলে গেল অসম্মান, অর্থনাশ। মানে চাকরি জীবনে আগে আপনারা কি হতো শিক্ষকেরা, আমি ফুল দিয়ে ফেয়ারওয়েল হতো, তো ফুল টুল দিয়ে উপহার দিয়ে একটু খাওয়া দাওয়া, এমনটাই তো হয়ে আসছে, এখনো হয়। কিন্তু এইরকম ভাবে যখন যাদের ছাঁটাই করা হবে, কম্পালসারি রিটায়ারমেন্টে পাঠানো হবে, তখন তাদের কেমন লাগবে বলুন তো? তাদেরকে ফুল দিয়ে আনন্দ উৎসব করে কি বিদায় জানাতে পারবেন? বাকি শিক্ষকেরা তারাও তো বিমর্ষ থাকবেন, পড়ুয়ারাও কেমন একটা ভাববেন। মানে এ একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি করা হলো, প্ল্যানফুলি করা হলো, কিন্তু আপাতভাবে মনে হবে কি শিক্ষার মান উন্নয়ন হচ্ছে, তাই তো? ক্লিয়ার? তাহলে আসল উদ্দেশ্য হচ্ছে সরকারি ব্যয় ছাঁটা, ছেটে ফেলা। কিন্তু ওরা আপনাকে বলবে, মিডিয়া বলবে, রাজনৈতিক দলও বলবে যে শিক্ষার মান উন্নয়ন করতে হবে, দারুণভাবে আমরা শিক্ষাটাকে যুগোপযোগী করে তুলছি, তাই তো? তার ভিকটিম, বলি হচ্ছেন এই শিক্ষককুল। এর জন্য তারা নিজেরাও দায়ী, কারণ তারা বুঝতে পারেননি, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারেননি, এখনো পারবেন না। এবারে আমরা আসছি, এইটা কি
আমাদের এই রাজ্যেও কি হবে? অবশ্যই জোরদার সম্ভাবনা, সময়ের অপেক্ষা, টাইম ফ্রেমের ব্যাপার। আপাতত এইগুলো চলছে, তো প্যানেল ব্যাপার নিয়ে আবার ইলেকশন আসছে সামনে, তো ইলেকশনের পরেই এই ব্যাপারে আমাদের সরকার ভূমিকা গ্রহণ করবে, নোটিফিকেশন জারি করবে বলে আমার বিশ্বাস। ইলেকশনের আগে এটা হবে না। অর্থাৎ এই রাজ্যেও একই কায়দায়, শুধু এই রাজ্য নয়, এটা তো একটা ইনস্ট্যান্স হয়ে গেল সুপ্রিম কোর্টের যেহেতু পর্যবেক্ষণ, এটা সমস্ত দেশেই, এইটাকে দেখিয়ে রাজ্য সরকারগুলো তারা তাদের মতো করে নোটিফিকেশন জারি করতেই পারেন। এটা একটা উদাহরণ বটে। যেমন করে 2016 প্যানেল বাতিল যেভাবে সুপ্রিম কোর্ট এবং আদালতকে দিয়ে করানো হলো, সেটাও কিন্তু গোটা দেশের ক্ষেত্রে একটা ইনস্ট্যান্স হয়ে গেল। তারাও এটা করতে পারবেন, অন্য রাজ্যও এটা করতে পারবে। আমি এটা আগের ভিডিওতে বলেছি, একটা ভয়ঙ্কর উদাহরণ স্থাপিত হলো। তাহলে আদালত কিভাবে দেখুন রাজ্য সরকারের পাশে আছে। যোগ্য এসএসসি শিক্ষকেরা তারা কিন্তু একটা মিছিল করে যেতে চেয়েছিলেন, মিছিল করে, প্রতিবাদী মিছিল করে এসএসসি ভবনে যেতে চেয়েছিলেন, কিন্তু আদালত বলেছে না, মিছিল করা যাবে না। আচার্য সদনে এমনি গিয়ে দেখা করতে পারেন, ঠিক আছে, যোগ্য শিক্ষকেরা, কিন্তু মিছিল করা যাবে না, মিছিল টিছিল চলবে না। কি মাননীয়ার সেই ভাঙচুর মনে পড়ছে, মিছিল মিটিং মনে পড়ছে? উনি অবশ্য ক্ষমতায় এসে বলেছিলেন যে না, আমি করেছিলাম, কিন্তু আমি আর কাউকে করতে দেব না। এখন হচ্ছে কর্মদিবস ধ্বংস করা যাবে না। আমি অনেক অনেক বন্ধ করেছি, কিন্তু আমি আসার পরে বন্ধ করতে দেব না, কর্মদিবস নষ্ট করা যাবে না, সুশৃঙ্খলভাবে চলতে হবে। হ্যাঁ, তাই সুশৃঙ্খলভাবে আপনারাও চলছেন। তো মাননীয়ার বিরোধী হিসেবে মাননীয়ার যে কর্মকাণ্ড, সেখান থেকে কি পাঠ আপনারা নিলেন না? নেননি তো, বোঝাই যাচ্ছে। হুম হুম, কি করা যাবে, আর মেনে নিয়েছেন। উনি কিন্তু মেনে নেননি। বিধানসভা ভাঙচুরের ভিডিওটা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। হুম আচ্ছা, এবারে আসছি। তাহলে এই রাজ্যেও তথা অন্য রাজ্যেও এটা চালু হবে আগামীতে, এবং অবশ্যই আসবে। মানসিক প্রস্তুতি রাখুন। এখন পড়াশোনা কি করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার, করার মানসিকতা আছে কিনা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ইটস এ ম্যাটার অফ টাইম when it will be implemented in ওয়েস্ট বেঙ্গল টু। সময় ওরা শাসক দল ঠিক করবে। সময় লাগতে পারে, ভোটের পরে হতে পারে, বা আরো 3 বছর পরে হতে পারে, ওরা দেখে নেবে, সার্ভে করে নেবে শিক্ষকরা কতটা ভয় পাচ্ছেন, কতটা প্রতিবাদ করতে পারেন কিনা, খেপে টেপে যাবেন কিনা, বিধানসভা ভাঙচুরের মতো ঘটনা ঘটাতে পারবেন কিনা। ওরা ওদের ইনফরমার, ওদের স্পাই সর্বত্র আছে, ওরা সর্বত্র ওরা ওরা নজর রাখছে। সেরকম পরিস্থিতি যখন হবে না, ওরা বুঝতে পারবে যে না, 26,000-কে বসিয়ে দেওয়া গেছে, কিচ্ছু হয়নি, একটা টেবিলও ভাঙেনি, জলের গ্লাসও উল্টায়নি, এটা ওরা সাহস পেয়ে গেছে। তো এক্ষেত্রেও ওরা জানে যে এক্ষেত্রেও তো আরো বয়স্ক কৃষকেরা, শিক্ষকেরা, এরা আর কি করবে। হ্যাঁ, তো এরা একদিন ভাবছিলেন যে আমরা বেঁচে গেলাম। ওই যে আমি বারবার বলেছিলাম না, ঘুঁটে পড়ে গোবর হাসে, আমি বারবার করে বলেছিলাম, পোস্টে বলেছিলাম, অ্যালার্ট করেছিলাম যে দেখুন, nobody is in the safe zone, nobody is in the safe zone, কেউ সেফ জোনে নেই, কেউ বিশ্বাসই করেন। দূর, একটু তৃণমূলের আমলে চাকরি পেয়েছে, মাটি দিয়ে চাকরি পেয়েছে, আমরা তো ভালো, আমরা তো একেবারে দারুণ ভাবে চাকরি পেয়েছে, যোগ্যতায় চাকরি পেয়েছে। হুম তাই তাঁরা পাশে ছিলেন না এসব শিক্ষকের, উল্টে গালিগালাজ করছিলেন। যেসব কমেন্ট আমি দেখেছি, সেসব পোস্ট আমি দেখেছি, হে মহান আত্মা, দেখেছি। সবাই এমন করেননি, আমি তাও জানি, তো অনেকেই করেছিল। তাঁরা এখন কি বুঝছেন? হুম ডিভাইনার নূরের খেলাটা তখনও বোঝেননি, এবার বুঝতে পারছেন তো। আগুনটা নিজের ঘরে লাগলে কিন্তু বোঝা যায়, অন্যের ঘরে লাগলে কিন্তু দূর থেকে আগুনের শোভা উপভোগ্য, ভালো লাগে। দেখবেন দাও দাও করে
দাবানল জ্বলছে, আপনি ঘরের বারান্দায় বসে দেখছেন 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে দাবানল, দারুণ লাগছে। আপনি ছবি করছেন, আপনি ভিডিও তুলছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, অথবা যুদ্ধ হচ্ছে, গালফ ওয়ার, ইউক্রেনের যুদ্ধ আপনি টিভিতে দেখছেন, দারুণ উপলব্ধ, দুর্দান্ত সব মিসাইল পড়ছে, স্মার্ট বোমা পড়ছে। ইরাকের গালফ ওয়ারের সময় মনে আছে, অনেকে টিভির সামনে বসে লাইভ দেখতেন। যুদ্ধ বলে আমি একটি নিবন্ধে সেই ব্যাপারগুলো রেখেছিলাম। ফুটবল খেলার মতো গোল দে গোল দে, পা নিস্পিস করছে, গোল দে গোল দে। বিমান বোমা ফেলছে ওপর থেকে, মিসাইল মিস করছে, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, মার মার, কিচ্ছু পারে না, মার, এতে কি কর। এইরকমও আমি দেখেছি টিভির সামনে বসে বয়স্ক লোক। কি ওটাই যদি ওই বোম্বিংটা, বোমাটা যদি আপনার ঘরে পড়তো, বা আগুনটা যদি আপনার ঘরে লাগতো, তখন কি আপনি একই রকম ভাবে উপভোগ করতে পারতেন আগুনের শোভা, দ্য বিউটি অফ কনফ্ল্যাগ্রেশন? পারতেন না। এতক্ষণ তাই করছিলেন, এতদিন তাই করে চলেছিলেন আপনারা, উপলব্ধি করেননি, প্রশ্ন করেননি, ভাবেননি। এবার আগুনটা নিজের ঘরের দিকে আসছে তো, আসছে, আসবে, আসতেই হবে, কারণ আপনারা ঐক্যবদ্ধ নন। এবার এখানেও একটা খেলা আছে। 2009 তো, 2009 আটটি, তার আগে যারা পেয়েছেন বেশ, তার মানে তারপরের গরম ভাবছে না আমরা তাহলে নিরাপদ, আমরা তো সবাই টেট দিয়েই পেয়েছি, বা এসএসসি দিয়েই পেয়েছি, বা মুক্তমুখ বিভিন্ন রকম ভাবে এইসব রয়েছে, আমাদের রাজ্যের কথা বলছি, আমরা তো টেট দিয়েই পেয়েছি, তাহলে আমাদের নিরাপদ। বেশ, যুক্তি আছে, টেট দিয়েই পেয়েছি, প্রমাণও আছে। যদি না আবার সেই প্যানেলটা নিয়ে আবার ঝামেলা হয়ে থাকে, এই যেমন 2014 টেট নিয়ে ঝামেলা চলছে, সে ঝামেলা ওরা করতেই পারে, যে কোনো দিন করতে পারে, ওদের কাছে তো অভাব নেই, ওরা প্ল্যান করে রেখেছে। এছাড়াও আরো খেলা হতে পারে, কি খেলা হতে পারে আমি সম্ভাবনার কথা বলছি, কিন্তু এটা কিন্তু আমার পর্যবেক্ষণ। কি আপনারা জানেন, যেমন 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট রয়েছে, সেটাকে সুখণ্ডী করে ওটা করলো ওরা, তার আগেকার নিয়োগ যারা করেছেন বা এগুলো তারা ইতিমধ্যেই জানেন। কিন্তু আরো ওখানেই কি শেষ? এরপরে কি আর এক ওরা আনতে পারে না? আলবাত পারে। জাতীয় শিক্ষানীতি, নতুন যে জাতীয় শিক্ষানীতি, যার উপরে আমার অমৃত শপথ দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা আছে, প্রায় 40 পাতার আলোচনা, সেখানে এগুলো কিন্তু বলা আছে, মিলিয়ে নেবেন, দেখে নেবেন, পড়ে নেবেন, যারা পড়েছেন তারা জানেন জাতীয় শিক্ষানীতি কি, কতটা আপনাদের ক্ষেত্রে শিক্ষকদের সর্বনাশ ডেকে আনবে, শিক্ষকদের সর্বনাশ এবং ওদের পৌষ মাস, প্রভুদের পৌষ মাস, বিস্তারিত আলোচনা আছে। কোন কোন সাবজেক্ট অপ্রাসঙ্গিক হয়ে যাবে, থাকবে না, সেটাও বলা আছে। তো তাই ওরা জাতীয় শিক্ষানীতি, নতুন জাতীয় শিক্ষানীতিকে কার্যকর করার লক্ষ্যে আরো একটা রাইট টু এডুকেশন অ্যাক্ট আনতেই পারে, বলতেই পারে, মানে এরকম ধরনের, যেটা যেভাবে যার উপর ভিত্তি করে শিক্ষক ছাঁটাই করা যেতে পারে। নতুন কোনো সিস্টেম, স্ক্রিনিং এর কথা আমি বহুবার বলেছিলাম, ওরা স্ক্রিনিং করবে শিক্ষকদের একটা সময় পর পর, বহু আগেই বলেছে। স্ক্রিনিংটা কেন করবে? বাদ দেওয়ার জন্য করবে। ওরা বলবে যে যোগ্যতা, আপনি 5 বছর শিক্ষক হিসেবে চাকরি করছেন, কিন্তু 5 বছরে আপনি কতটা নিজেকে আপডেট করলেন, কারণ এআই এসে গেছে, বিভিন্ন রকমের সিস্টেমগুলো এসে গেছে, সেগুলো আপনাদের তো জানতে হবে। আপনি শুধু অ আ ক খ শেখাবেন হবে না, অ আ ক খ শেখালে ওই শিখিয়ে আপনাকে 40,000 টাকা মাইনে দেবো, প্রাইমারির কথা বলছি। তাহলে কি করতে হবে আপনাকে? আপনি যে আপডেটেড আছেন তার প্রমাণ দিতে হবে। আমরা স্ক্রিন টেস্ট নেব, 2 বছর অন্তর হোক, 3 বছর অন্তর হোক, 5 বছর অন্তর একটা স্ক্রিন টেস্ট নেব, সবার নেব। তো এইরকম ভাবে ওরা কিন্তু আরো একটি আইন আনতে পারে জাতীয় শিক্ষা নীতিকে সামনে রেখে। একজন প্রশ্ন করেছেন বই কোথায় পাওয়া যাবে, আপনাদের বলি প্রকাশনীর দরকার নেই, খুঁজবেন কোথায়? আপনারা কলেজ স্ট্রিট
কলেজ স্ট্রিট যেদিন কফি হাউস যান, যে কোনো লোককে দেখিয়ে দেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উল্টো দিকেই কলেজ স্ট্রিট কফি হাউস। এই কফি হাউসের পাশেই একদম লাগানোই বলা যাবে অ্যালাইড বুকস বলে একটি বইয়ের দোকান আছে, অ্যালাইড বুকস। সেখানে গিয়ে আমার নাম করলে দেবাশিস লাহার বই যদি বলেন, তাহলে ওরা আপনাকে দেখাবে এবং আপনি আপনার পছন্দের বই সংগ্রহ করতে পারবেন। আরও একবার বলি, কলেজ স্ট্রিটের কফি হাউস সংলগ্ন অ্যালাইড বুকস। আর যারা কুরিয়ারে নিচ্ছেন তারা আমাকে ইউটিউবে দেখবেন মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি বিশদ বলে দেব। কুরিয়ার ব্যবস্থাও আছে, অনেকেই অনেক পাঠক, দূরের পাঠক, তারা কুরিয়ারেও বই সংগ্রহ করেন। ব্যাস, এবার প্রসঙ্গে চলে আসি। তাহলে জাতীয় শিক্ষানীতিকে রূপায়িত করার লক্ষ্যে ওরা শিক্ষকদেরকে আরো আপডেটেড এবং যোগ্যতর শিক্ষক ওরা বানাবে বা রাখবে, সিস্টেমে রাখবে, সেই লক্ষ্যে ওরা নতুন কোনো আইন আনতে পারে। তৈরি থাকুন। তাই এবার দেখুন, খেয়াল করুন, জাতীয় শিক্ষানীতি, নবকলেবরের জাতীয় শিক্ষানীতি যেটা আমাদের সামনে আছে, সেটা 2020 ধরুন। হ্যাঁ, তো এইটা 19-20 এরকম আর কি। তাহলে এবার দেখুন কত শিক্ষক তার আগে চাকরি পেয়েছেন। তাহলে 2009-এর আগে এটা নিয়ে হলো, তাই তো। এবার তারা ভাবছেন আমরা তো পরে, আমরা তো বেঁচে গেলাম। এবার যদি 2020-কে জাতীয় শিক্ষানীতিকে ভিত্তি করে ওরা কোনো অ্যাক্ট বানায় শিক্ষকদের জন্য স্পেশালি, তখন কি হবে? তখন আপনারা সবাই তার মধ্যে পড়ে গেলেন। তখন টেট নাম নাম তার পরিবর্তে অন্য কোনো নাম দেওয়া হলো। টেট তো আপনারা পাস করেছেন, যারা পড়ে এসেছেন, করেই তো এসেছেন, কিন্তু তখন টেট বলা হলো না, তখন অন্য কোনো নাম দেওয়া হলো আপনার অ্যাকাউন্টেবিলিটি বোঝার জন্য, আপনার যোগ্যতা, এলিজিবিলিটিকে, ক্রাইটেরিয়াকে শনাক্ত করবার জন্য ওরা নতুন কোনো এক্সাম স্কিম নিয়ে এলো, যেটা এআই থাকবে, যার মধ্যে কিছু কোডিং থাকবে। যুগোপযোগী হতে হবে তো আপনাকে, শুধু অকহ শেখালেই হবে আর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, ওসব চলবে? চলবে না। হ্যাঁ, নাকি প্রথাগত অ্যালজেব্রা পড়াবেন, এরিথমেটিক পড়াবেন? এআই যুগে এগুলো কি? হুম, প্রয়োজন মিটে গেছে এসবে। তাহলে ওই রকম ভাবে কোনো পরীক্ষা ওরা আনতে পারে, যেখানে আপনাকে বসতে বাধ্য করতে পারে, আর আপনি সুরসুর করে বসবেন, কিছু করারও নেই। একতাবদ্ধ মানে ঐক্যবদ্ধ নন আপনারা। একটা সময় ছিল ট্রেনিং করানো হতো, সেই যুগ শেষ। কি আপনার ওটা নেই, আপনি এটা করে নিন। সরকারই তো সুযোগ দিত, মনে আছে? বিএড করতে, আপনার বিএড নেই, আপনি বিএড ছাড়া চাকরি পেয়েছেন, বেশ, কোনো সমস্যা নেই, ডেপুটেশন ভ্যাকান্সি, যান বিএড করে আসুন। মনে আছে সেই সময় ডেপুটেশন ভ্যাকান্সিতে অনেকে শিক্ষকতা চাকরি করতেন, কারণ সেই পদের শিক্ষকটি বিএড এর ছুটি পেতেন, বিএড করতে গেছেন, মাইনেও পেতেন কিন্তু। হ্যাঁ, সমস্যা নেই। তাহলে কত সুবিধে ছিল তো। এই ডেপুটেশন ভ্যাকেন্সির গল্প এখন ভুলে যায়, হয় এখন, বাদ দিন। তাহলে শুধু তাই নয়, একজন আমার একটি পোস্ট দেখে ফেসবুকে মন্তব্য করেছিলেন, কেন ওটা নতুন নয়, কি শুধু এইচএস পাস হলে, ডিএলএড না থাকলে ট্রেনিং করে আসতে বলার ব্যাপার ছিল তখন সেই সময়। এটাও তাই, তাই নাকি? তাই নয়, একই রকম নয় তো। আরে মশাই, ট্রেনিং করতে কি হয়, কিছু খরচ হয়, এবং সরকারি কোটায় গেলে, সরকারি শিক্ষক হিসেবে আপনি চাকরি করছেন, সেই হিসেবে যদি আপনি ডিপ্লোমা নিতে যান, ডিএলএড করতে যান, তো সুবিধে আছে তো, আরো অনেক সুবিধে। তো সেখানে কেউ ফেল করে না। আপনি ট্রেনিংটা করে এলেন, বেশ, তারপরে আপনার স্কেল টেল গুলো ভালো টালো হলো, স্বাস্থ্যকর হলো, ঠিক আছে, আপনি থেকে গেলেন, এটাই তো ব্যাপার ছিল। ট্রেনিং, বিএড এ কেউ ফেল করে আমার জানা নেই, তো তাকে আমি তো সম্মানিত ব্যক্তি আর কি। বিএড এ ফেল করা, বিএড এর খাতার গল্প আমি অনেক জানি, বিএড এর খাতা কি হয়, কজন পড়ে, কারা বানায়। হ্যাঁ, যাই হোক, অন্য প্রসঙ্গ, বাদ দিন।
ওরা যেমন চায় আপনারাও তেমন করেন, আর কি করা যাবে। তো কেউ করে না, অতএব ব্যাপারটা আলাদা। এক্ষেত্রে তো টেটে ফেল করবেন না, ফেল করানোর জন্যই তো পরীক্ষাটা হবে। তাই এইচএস পাস করে আপনি চাকরি পেয়েছেন, আপনার মানে ট্রেনিং নেই, শিক্ষকতার ট্রেনিং নেই, তাই আপনি ট্রেনিংটা করে আনতে আসতে বলা হলো আপনাকে, আপনি করে এলেন। এটার সঙ্গে এটার আকাশ পাতাল পার্থক্য। এখানে আপনার চাকরি 8 বছর বাকি আছে, 10 বছর বাকি আছে, আপনাকে একটা কঠোর কঠিন পরীক্ষায় বসতে হলো, টেট, তাই তো? পরীক্ষাটা আরো কঠিন হবে আগামীতে, বুঝতেই পারছেন। উদ্দেশ্যটা কি তো আগেই বলেছি, ছাঁটাই করা। তো সেই পরীক্ষায় পাশ না করলে আপনি বাধ্যতামূলক আপনাকে অবসর গ্রহণ করতে হবে। এটা কি এক হলো? ট্রেনিং করে আসার মতো হলো? হলো না। এই যে বললাম, মগজটাকে তো কাজে লাগাতে হবে। তাহলে আমি আবার বলি, শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ হন, নির্বিশেষে ঐক্যবদ্ধ হন। কিন্তু হবেন না, আমি তাও জানি। স্তোক বাক্য দেব না। সবাই নিজস্ব দ্বীপে বন্দী হয়ে গেছে। কেউ কারো কথা, কারো হৃদয়ে আর্তনাদ বুঝতে চান না। ভাবে আমি তো ভালো আছি, আমার ঘরে তো আগুন লাগেনি, এবার এক এক করে সবার ঘরেই আগুন লাগবে। বহু আগেই এটা বলেছিলাম। তাই যারা ভাবছেন 2009 আগে তো আমি নই, তারাও কিন্তু ভাবুন, তাদের সঙ্গে সহমর্মী হন। মহারাষ্ট্র তো এদের রাজ্যের, আসবে, অসুবিধে নেই। মহারাষ্ট্রের সঙ্গে সহমর্মী হতে বলছি না আমি, ওটা অনেক দূরের গল্প। আমি এই রাজ্যের কথাই বলছি। সেখানে রাজ্য থেকেই শুরু হোক, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেখান থেকেই শুরু হোক না কেন? সেটা হোক, হবে কি? হবে না, আমি তাও জানি, শাসকরাও জানে, আর জানে বলেই এসব করছে। তাই জাতীয় শিক্ষানীতি নবকলেবরের জাতীয় শিক্ষানীতিকে শিখণ্ডী করে আগামীতে শিক্ষকদের যোগ্যতা নির্ণায়কের আরো অনেক কঠোর কঠোর অগ্নি পরীক্ষার জন্য তৈরি থাকুক। আর একটা কথা বলি, আবার ওই অশিক্ষক মানে শিক্ষাকর্মীদের জন্য আবার পরীক্ষা হবে, ঘোষণা করা হয়েছে। কেউ কেউ প্রশ্ন করছেন, বসবো স্যার? ওই যে আবার আসবে, নোটিফিকেশন আসবে, দেখবেন। যেমন করে ওই এসএসসি আবার পরীক্ষা হচ্ছে, ওই 7ই সেপ্টেম্বর 14ই সেপ্টেম্বর পরীক্ষা হচ্ছে। খিচুড়ি নোটিফিকেশনের মাধ্যমে ফ্রেশার অভিজ্ঞতা সবাইকে মিলিয়ে এই নিয়ে বহু ভিডিও করেছে। তেমন করেই আবার এই শিক্ষাকর্মীদের জন্য আবার পরীক্ষা হবে, ওই এমন করে আমার বিশ্বাস, ওই খিচুড়ি নোটিফিকেশন করেই হবে, যেমন করে এটা হচ্ছে। নিয়োগ কি হবে? নিজেদের প্রশ্ন করুন। আমি আগেই ব্যাপারে বহু বলেছি, আজ তো বাক্য দেব না, রিয়ালিটি এটাই। আবার বলছি, নিয়োগ নয়, এখন বিয়োগের সময়। নিয়োগ নয়, এখন বিয়োগের সময়। কোনো সান্ত্বনা বাক্যবান নয়। কেন? আরে বাবা, ক্লার্ক লাগে স্কুলে? এখন শিক্ষকেরাই তো সব আপলোড করে দেন, আপলোড ডাউনলোড, এলোড সেলোড সবই তো শিক্ষকরাই করছেন। ক্লার্কের প্রয়োজন আছে? আর সবই তো ডিজিটাল হয়ে যাচ্ছে। তো ক্লার্ক কি করবেন শিক্ষাকর্মী? কেন রাখবে ওরা? সি ডি, ডি এর তবু কিছুটা দরকার আছে। অনেক শারীরিক কাজকর্ম করতে হয়, ফাইল টাইল গুটিয়ে টুটিয়ে রাখা, এখানে সেখানে যাওয়া টাওয়া, ছোটাছুটি করা, যেগুলো এআই দিয়ে হবে না। কিন্তু তার জন্য পার্মানেন্ট পদে এত হাজার টাকা মাইনে দিয়ে কেন ওরা গ্রুপ ডির লোক রাখবে? তো চুক্তিভিত্তিক লোক নিয়ে কমে বলবে স্কুল থেকেই নিয়োগ করা হবে। দরকার হলে আরো ভালো হবে, সিভিক অমুক, ওখানেই দলের লোকজনও পাবে, পরীক্ষা টরীক্ষার ঝামেলা নেই। এরকম বহু নিয়োগ টিয়োগ হয়, আপনারা জানেন। হ্যাঁ, করা যায় এখনো, মানে অস্থায়ী চুক্তিভিত্তিক আর কি, কম মাইনে দিয়ে করা যায়, তাই তো? তো সেভাবেই করবে ওরা। কেন আবার স্থায়ী পদে সিডি কর্মী নিয়োগ করবে? এটা আমি বলে রাখলাম, এবং আপনারা ভাবুন। পরীক্ষা দিতেই পারেন, যাদের কাজকর্ম নেই, বিকল্প জীবিকা পাননি, স্বরযুক্তিতে যেতে পারেননি, বসে আছেন, শুধু ফোন ঘাঁটেন আর আকাশ পাতাল ভাবেন, কাজকর্ম নেই, তারা বসতেই পারেন পরীক্ষায়। একটা ঝালিয়ে নেওয়া হবে, আপনার ব্রেনে একটু পড়াশোনা করবেন আর কি, ঝালিয়ে টালিয়ে নেবেন, এই পর্যন্ত। কিন্তু আশা করবেন না। ওই যে বারবার বলছে, মা ফলেষু কদাচন, নিষ্কাম কর্ম করুন, নইলে হতাশায় ভেঙে পড়বেন, আবার নিয়োগের আশা করবেন, আবার রেজাল্ট বেরোবে না, ঝুলে থাকবে।
তেইশের টেট রেজাল্ট বেরোলো না এখনো, ওই যে ওবিসির ঝামেলা আছে। আছে তো ঝামেলা আছে, কেন? বহুবার বলেছি, ওবিসির ব্যাপারটা না বুঝলে কি করে নিয়োগ হবে? 2022-এর টেট যার রেজাল্ট বেরিয়েছে কিন্তু নিয়োগ হয়নি, ওটা নিয়ে আবার মামলা হয়েছে, আমি ভিডিওতে বলেছি যে ডিপ্লোমা হোল্ডারদের একাংশ তারাই বলতে পারেন, তারা আবার আদালতের দ্বারস্থ হয়েছে যে তাদের আগে নিয়োগ করতে হবে, এরকম নাকি সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং অর্ডার আছে, তো তাদের কেন আগে নিয়োগ করা হচ্ছে না এটা নিয়ে। সেখানে আবার বিএডও আছে। 3 রকমের শিক্ষকতার ট্রেনিং নেওয়া প্রার্থীরা, এই 1.5 লক্ষ মতো যারা পাশ করেছেন টেটে 2022-এর, তারা রয়েছেন সেখানেও। ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা শুরু হয়ে গেছে, কোথায় যাবেন বলুন দেখি? তাই আবার বলছি এই ভিডিও শেষ করার আগে যে শিক্ষকতা, স্থায়ী পদে শিক্ষকতার স্বপ্ন নিয়ে যারা এখনো অপেক্ষা করছেন তারা অন্য পদ ভাবুন, অথবা কর্পোরেট স্কুলগুলোতে পড়ার চাকরির জন্য যেতে পারেন, যদি ইংরেজির উপর দখল থাকে। ইফ ইউ হ্যাভ ইন্টারাকশন, কমিউনিকেশন স্কিল অবশ্যই, না হলে তো ওখানে হবে না। বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলতে এখন একটুখানি 15,000 12,000 এরকম মাইনে দেয় শুরুতে, অনেক স্কুলে একটু বেশিও দেয়। ওসব দিকে ট্রাই করুন, অথবা অন্য কোনো স্কিল বেসড কাজকর্মের দিকে যান। অনেক এটা নিয়ে বহু আমার একাধিক ভিডিও আছে ইউটিউবে, কোন 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 ক্ষেত্রে যেতে পারেন যেখানে কাজের সুযোগ থাকবে। খাদ্য বস্ত্র বাসস্থানের উপর নির্ভর করে যে জীবিকাগুলো মূলত আছে সেগুলো তো টিকে থাকবেই, সেগুলোতে যান। কিন্তু এইভাবে আবার এসএসসি হবে, আগের মতো নিয়োগ হবে, আপনারা বাড়িতে বসে আছেন, সময় নষ্ট করছেন, সেটা করবেন না। হলে করবেন, পরীক্ষা দেবেন, সময় কাটাবেন, কিন্তু পাশাপাশি অন্য জীবিকার কথাও ভাবুন। গেল। শুধু তাই নয়, সরকারি চাকরির ক্ষেত্রে পুরোটা স্থায়ী পদে, যেমন এসএসসি দেখবেন সিজিএল নিয়ে আবার ডামাডোল শুরু হয়েছে, পরীক্ষা স্থগিত আছে, বিভিন্ন রকমের কাণ্ড ওরা করছে। সর্বত্র একই রকমের খেলা চলছে, উদ্দেশ্য একটাই, সরকারি ব্যয় কমানো। তো সেক্ষেত্রেও ভাববেন, এই সময়টা বড় ভয়ঙ্কর সময়, ট্রানজিশনাল ফেজ। এই সময়ে যারা যুবক যুবতী তারা সত্যি একটা ভয়ঙ্কর, মানে তারা ক্যাজুয়ালিটি, কোলাটারাল ড্যামেজ বলা যেতে পারে। এটা যুদ্ধই তো চলছে। যুদ্ধ মানে গোলা বন্দুক দিয়ে সব, বোমা বন্দুক দিয়ে সবসময় যুদ্ধ হয় না। যুদ্ধ মানে রিসেট, আসলে অর্থনৈতিক ক্রাইসিস তৈরি করা এবং সেখান থেকে উত্তরণ ঘটানো। কাদের উদ্দেশ্যে? প্রভুদের উদ্দেশ্যে। এটা ক্যাপিটালিজমের ব্যাপার। যখনই সংকট তৈরি হয় এবং ওরা নতুন টেকনোলজি নিয়ে আসে এক্সপ্লয়টেশন বাড়ানোর জন্য, মুনাফা বাড়ানোর জন্য, তখনই ওরা এই ক্রাইসিসটা তৈরি করে। এই নিয়ে বহু আলোচনা আমি করেছি, লিখেছি। যারা পড়াশোনা করেন তারা হয়তো বুঝতে পারবেন, ব্যাপারটা অত্যন্ত জটিল। সাধারণ মানুষের পক্ষে এই ক্যাপিটালিজমের ক্রাইসিসটা বোঝাটা, পুঁজির যে সংকট, বোঝা সত্যি কঠিন। যাই হোক, সেই চর্চা এখন দরকার নেই, মানসিক প্রস্তুতি রাখুন। পরিশেষে আবার বলি, 6 ডিসেম্বর অবশ্যই আসুন। নতুন যারা এসেছেন আমার প্রোফাইলে ইউটিউবে, সবাই স্বাগত। আর যারা আগামী ক্যারিয়ার নিয়ে কি করবেন আলোচনা করতে চান তারাও আসুন 6 ডিসেম্বর, বা তার আগেও আমি কলেজ স্ট্রিটে একাধিকবার গেছি, আগামীতেও যাব। অনেকে এসেছেন, কথা বলেছেন কি করা যায়, তারাও আসুন, মত বিনিময় করি, একে অপরের পাশে থাকার চেষ্টা করি যতটা সম্ভব এই সংকটজনক সময়ে। এবং অবশ্যই পাশাপাশি এটাও মনে রাখবেন, জীবিকা নিয়ে শুধু বিপদ নেই, জীবন নিয়েও বিপদ। কারণ প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে, আগামী বছর ডেঙ্গু ভ্যাকসিন আসছে, যেটা আবার বিভিন্ন কৌশলে আপনাদের উপর চাপ তৈরি করে কিন্তু দেওয়া হবে। ঘরে ঘরে ডেঙ্গু সার্ভে শুরু হয়ে গেছে, আপনারা জানেন। তো যদি জীবনই না বাঁচে, ইতিমধ্যে যারা 2-3 ডোজ নিয়েছেন অনেকেই চলে গেছেন, প্রাকৃতিক পন্থায় ফিরুন, অনেকেই ফিরেছেন, সুস্থ আছেন। সবার ক্ষেত্রেই যে বড় কিছু বিপর্যয় ঘটবে এমন নয়, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যকের ক্ষেত্রেই ঘটবে, আমি বহু আগেই বলেছি। তারা সতর্ক থাকুন, ফার্মা লবিকে এড়িয়ে চলুন, প্রাকৃতিক চিকিৎসায় ফিরুন, হোলিস্টিক ট্রিটমেন্টে ফিরুন। এরকম বহু মানুষকে আমি চিকিৎসকের সন্ধানও দিয়েছি, কথাও বলেছি, তাদের লিঙ্কও দিয়েছি কিভাবে জীবনযাপন পরিবর্তন করবেন।
সুস্থ থাকার জন্য। তো তাঁরাও আসুন, মুখোমুখি কথা হোক, এবং যারা আগামীতে ভ্যাকসিন নিয়ে আরো বেশি জানতে চান এবং সতর্ক হতে চান এবং শিশুদেরকেও ভ্যাকসিন থেকে বিরত রাখতে চান, এরকম অনেক আছেন কাপল, তারা আমার অনুষ্ঠানে আসবেন, আপনারাও দেখতে পাবেন তাদের শিশুরা কত সুস্থ আছে, ভালো আছে, ভ্যাকসিন না নিয়েই ভালো আছে, কি করে আছে সেটাও আপনারা দেখবেন, এবং সেইভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনারা কি করবেন। তার ক্ষেত্রে গাইডেন্স পাবেন, শুধু আমার কাছে নয়, আমাদের আরো অনেক সহযোদ্ধা সেখানে থাকবেন, এই বিষয়ে চিকিৎসক থাকবেন, তারা ভালো জানেন, বোঝেন, তাদের সঙ্গেও আপনাদের আলাপ হবে। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু একটা মানসিক লেনদেন করতে পারবো, এবং অন্তত সুস্থ জীবন, জীবিকা তো বিপন্ন হচ্ছেই আপনারা জানেন, কিন্তু জীবনটা যদি না থাকে, জীবনটা, জীবনটার জন্যই তো জীবিকা, তো সেটাই যদি আপনি হারিয়ে ফেলেন, অসুস্থ হয়ে ঘরের মধ্যে বসে থাকেন, শুয়ে থাকতে বাধ্য হন, সাইড এফেক্টের বলি হয়ে, যে ভ্যাকসিন এখনো বাধ্যতামূলক নয় সেটাকে আপনাকে চাপিয়ে দেওয়া হয়, তো এখন আপনি কোন জীবিকার সন্ধান করবেন, কোন মামলাতে হাজির হবেন, কোন পথে নামবেন? তাই জীবনটাকেও আগে রাখুন। জীবিকা অবশ্যই জরুরি, কিন্তু জীবনটা সবার আগে জরুরি। তো সেই প্যান্ডেমিক টিটিসই হয়ে গেছে, তাই আমাদের জীবনের ওপরে আবার নতুন করে আঘাত আনতে ওরা চলেছে, কারণ এত লোক ওদের লাগবে না, এটা ডিপপুলেশন প্রোগ্রাম। আমাদের দুর্বল করে দিয়ে, আমাদের সংখ্যা কমিয়ে দিয়ে যত আমাদের পঙ্গু করে দিতে পারবে, তত ওদের বিক্ষোভটা কম হবে, তত কম লোক চাকরি চাইবে, তত কম লোক জীবিকা চাইবে, এবং ওদের শাসন নিশ্চিত হবে। কারণ ওরা জানে যে সুস্থ জনতা বিপদের কারণ হতে পারে, কারণ তারা প্রতিরোধ করতে পারে, প্রতিবাদ করতে পারে, মারধর দিতে পারে। তো অসুস্থ করে দিলে অসহায় হয়ে যাবে তারা। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভাবনায় থাকুন, প্রশ্ন করুন, বিনা প্রশ্নে কিছু গ্রহণ করবেন না। এমনকি আমি যে কথাগুলো বলি সেগুলোও ভাবুন, বিনা প্রশ্নে গ্রহণ করবেন না।